হ্যালো ভিউয়ার্স, সহজ ইতিহাসে আজ থেকে আমরা প্রতিদিন ইতিহাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হব এবং এভাবেই সম্পূর্ণ ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। সমস্ত তথ্যগুলো আমরা একে একে প্রাচীন থেকে আধুনিক যুগ পর্যন্ত আলোচনা করতে থাকব। ভারতে প্রথম ইতিহাস শব্দটি পাওয়া গিয়েছিল কোন সাহিত্যে? উত্তর অথর্ববেদ। আমরা জানি যে বেদ সাধারণত 4 প্রকার: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। সেই অথর্ববেদে প্রথম ইতিহাস শব্দটি লেখা হয়েছিল। ইতিহাসের প্রথম সংজ্ঞা দিয়েছিলেন কারা? গ্রীকরা। গ্রীকরা ছিল ইতিহাস রচনার প্রথম দেশ এবং তারাই কিন্তু প্রথম ইতিহাসের সম্পর্কে আলোচনা শুরু করে। তাদের কাছে ইতিহাস বিষয়টি গুরুত্ব পেতে শুরু করেছিল এবং সেই দেশই প্রথম ইতিহাস নিয়ে যারা বিভিন্ন আলোচনা পর্ব শুরু করে এবং সেখান থেকে আমরা জানি যে হেরোডোটাস, থুকিডিডিস এই সমস্ত বড় বড় ঐতিহাসিকদের দেশভূমি। ইতিহাসের জনক কাকে বলা হয়? ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। হেরোডোটাসকে ইতিহাসের জনক বলে যিনি আখ্যা দিয়েছেন তিনি কে? তিনি হচ্ছেন রোমান রাষ্ট্রচিন্তাবিদ সিসেরো। বিজ্ঞানসম্মত ইতিহাস জনককে, অর্থাৎ ইতিহাস যখন আমরা সাধারণত লেখা হয় সেটা কিন্তু একটা ক্রমানুসারে ক্রোনোলজিভাবে বিভিন্ন ধরনের ফ্যাক্টগুলোকে ব্যবহার করে ইতিহাস লেখার যে পদ্ধতি, সেই পদ্ধতি কিন্তু প্রথম অবস্থায় হেরোডোটাস সেটা কিন্তু তিনি অনুসরণ করেননি। যা পরের দিকে ইতিহাসটাকে বিজ্ঞানসম্মতভাবে সায়েন্টিফিকভাবে যাতে রচনা করা যায় এবং সমস্ত তথ্যকে যা পুঙ্খানুপুঙ্খভাবে দেখার পর ইতিহাস ঠিকঠাকভাবে যাতে রচনা হয় তার জন্য যিনি প্রথম ব্যবহার করেছিলেন তিনি ছিলেন থুকিডিডিস। আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? অর্থাৎ অনেক দিন পেরিয়ে গিয়েছে এবং আধুনিককালে আমরা যখন এসে উপস্থিত হচ্ছি, সেই ইতিহাস চর্চা যাতে ঠিকঠাকভাবে পরিচালনা করা হয় এবং লেখা হয় তার জন্য যিনি বিশেষ ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন একজন আরবীয় ঐতিহাসিক ইবন খালদুন। ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে নিরন্তর কথোপকথন। উক্তিটি কে করেছেন? এই উক্তিটি করেছেন ঐতিহাসিক E.H. কার, যার সম্পূর্ণ নাম হলো এডওয়ার্ড হ্যালেট কার। ইনি একটি গ্রন্থ লিখেছেন যে গ্রন্থটির নাম হলো হোয়াট ইজ হিস্ট্রি, অর্থাৎ ইতিহাস কী, যে গ্রন্থটি আজ ইংরেজি ছাড়াও বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে। অর্থাৎ আমাদের কাছে যে বইটি সহজলভ্য, আমরা কিন্তু চাইলেই বইটা পড়তে পারি। E.H. কার তিনি বোঝাতে চেয়েছেন যে ইতিহাস বিষয়টি অতীত এবং আমরা যে মানুষরা যে অবস্থায় আছি সেটা হচ্ছে বর্তমান। অর্থাৎ অতীতের বিভিন্ন ঘটে যাওয়া ঘটনাগুলো বর্তমানেও কিন্তু চলছে। সেক্ষেত্রে অতীতকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না। অতীতের বিভিন্ন বিষয়গুলোকে সঙ্গে নিয়েই আমরা বর্তমানে কিন্তু পাড়ি দিচ্ছি ভবিষ্যতের দিকে। তাই অতীতের বিভিন্ন বিষয়গুলো বর্তমানেও কিন্তু একটা চলাচল কিন্তু হচ্ছে, যেখানে কিন্তু কখনোই সেটা কিন্তু থামবে না, এটা কিন্তু চলতেই থাকবে। ইতিহাস হচ্ছে বিজ্ঞান, বেশিও না তার কমও না। উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন J.B. বিউরি। অর্থাৎ আমরা জানি যে ইতিহাসকে আমরা সাধারণত বলে থাকি সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্স কথার অর্থ হলো একটা সামাজিক বিজ্ঞান। আমরা জানি যে সমাজে বাস করছি, সেই সমাজে বিজ্ঞান যেমন প্রয়োজন, ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি, ঠিক একইভাবেই আমাদের যে সমাজে বাস করছি সেই সমাজটাকে জানার জন্য একটা সামাজিক বিজ্ঞান প্রয়োজন। যে সামাজিক বিজ্ঞান বলতে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বিষয়গুলোকে বোঝানো হয়। তাই ইতিহাস হচ্ছে সেই ধরনের এক ধরনের বিজ্ঞান, যেটা কিন্তু বিজ্ঞানের থেকে বেশি নয় কিন্তু তার ঠিক কমও নয়। উক্তিটি দিয়েছেন J.B. বিউরি। প্রাক ইতিহাস শব্দটি প্রথম কত সালে ব্যবহার করা হয়? ইতিহাসকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়: প্রাক ইতিহাস, প্রায় ইতিহাস এবং ইতিহাস। সেই প্রাক ইতিহাস বলতে সাধারণত বোঝানো হয় যেখানে আমরা বিভিন্ন ধরনের লিখিত তথ্য কিন্তু পাই না, যেখানে আমাদেরকে সাধারণত প্রত্নতত্ত্বের উপর নির্ভর করে থাকতে হতে পারে। প্রাক ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছিল 1833 সালে। এটি ফরাসি ভাষায় পল টোর্নাল তিনি প্রথম ব্যবহার করেছিলেন প্রাক ইতিহাস শব্দটা এবং পরবর্তীকালে আরও অন্যান্য বিভিন্ন ইতিহাসে যখন চর্চা শুরু হয় তখন আরও বিভিন্ন ধরনের ইতিহাস আমাদের সঙ্গে যুক্ত হয়, যেমন প্রায় ইতিহাস, ইতিহাস এই শব্দগুলো। প্রায় ইতিহাস শব্দটি প্রথম ধারণা যিনি দিয়েছিলেন তিনি ছিলেন ক্রিস্টোফার হকার। 1951 সালে আমাদের বিভিন্ন দেশের মানুষদেরকে নিয়ে, ঐতিহাসিকদেরকে নিয়ে একটা সম্মেলন হয়, যে সম্মেলনে ক্রিস্টোফার হকার প্রথম কিন্তু এই ধারণা দিচ্ছেন যে প্রায় ইতিহাস বলতে তাহলে আমরা কোনটা বুঝবো? প্রায় ইতিহাস বলতে আমরা বুঝে থাকবো যেখানে আমাদের বিভিন্ন লিখিত তথ্য আছে, অর্থাৎ যেখানে আমরা কিন্তু লিপি পাই, কিন্তু সেই লিপিগুলোকে আমরা কিন্তু আবিষ্কার করতে পারছি না। যেমন উদাহরণ হিসাবে আমরা দেখতে পেয়েছি
বুস্ট্রোফেডন লেখার মাধ্যমে যে একটা পিক্টোগ্রাফিক লিপি যেটা আমরা পাই, পিক্টোগ্রাফিক অর্থাৎ চিত্রলিপি যেটা পাই আমরা হরপ্পা থেকে, সেটা কিন্তু লেখা আমরা উদ্ধার করতে পারছি না এবং সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। সেটা কিন্তু আমরা প্রায় ইতিহাসের মধ্যে ফেলছি, সেটা কিন্তু প্রায় ইতিহাস। দাস প্রথা কোন যুগের বৈশিষ্ট্য ছিল? দাস প্রথা বলতে আমরা নিশ্চয়ই জানি যে দাস অর্থাৎ এই দাস যখন তৈরি হতো, এই দাস কিন্তু বিভিন্ন উপায়ে তৈরি হতো। এটা কিন্তু কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে তিনি উল্লেখ করছেন যে দাস কিন্তু বিভিন্নভাবে তৈরি হয়। কেউ জন্মগতভাবে দাস হতে পারে, কাউকে বন্দি অবস্থায় দাস করা যেতে পারে, যুদ্ধে সে পরাজিত হয়ে দাস হতে পারে, কেউ নিজের ইচ্ছায় দাস হতে পারে, কেউ জন্মগতভাবে দাস হচ্ছে, কারো বাবা মা তাকে বিক্রি করে দাস তৈরি করছে। এই দাস প্রথার সবথেকে বড় বৈশিষ্ট্য ছিল প্রাচীন যুগে, যা আমরা জানি যে দাস ব্যবস্থা প্রাচীন যুগ থেকে চলে আসছিল এবং দেখা যাচ্ছে যে 1843 খ্রিস্টাব্দে অ্যাক্ট নাম্বার 5 এর ভিত্তিতে ব্রিটিশ সরকার সেটাকে অবৈধ বলে ঘোষণা করলো। অর্থাৎ 1843 সাল পর্যন্ত দাস ব্যবস্থা কিন্তু ছিল। 1873 খ্রিস্টাব্দে এই দাস ব্যবস্থাকে কেন্দ্র করেই জ্যোতিবা ফুলে তিনি একটা গ্রন্থ লিখেছিলেন যার নাম ছিল গুলামগিরি। এই বইটি তিনি উৎসর্গ করছেন সেই সমস্ত আমেরিকাবাসীদেরকে যারা দাসত্ব ব্যবস্থার বিরোধিতা করেছিলেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দাস ব্যবস্থাটা কতটা সমাজের জন্য ক্ষতিকর, এবং শেষ পর্যন্ত জ্যোতিবা ফুলেও এই বইটিকে নিয়ে তিনি কিন্তু লেখালেখি করছেন। অর্থাৎ দাস ব্যবস্থা সমাজের জন্য ভয়ঙ্কর একটা রূপ ছিল। ভারতের মধ্যযুগের বৈশিষ্ট্য কী ছিল? ভারতের মধ্যযুগের আমরা অনেক ধরনের বৈশিষ্ট্য পেয়েছি, যার মধ্যে সবথেকে অন্যতম বৈশিষ্ট্য যেটা হচ্ছে সেটা হচ্ছে সামন্ত প্রথা। অর্থাৎ সামন্ত প্রথার উপর, সামন্ত যে সিস্টেমের উপর কিন্তু মধ্যযুগ কিন্তু সম্পূর্ণভাবে টিকে ছিল, যেটা কিন্তু আমরা ইউরোপেও কিন্তু দেখেছিলাম যে সামন্ত প্রথা সেখানে কিন্তু ছিল, যেটা ভারতবর্ষের ইতিহাসে কিন্তু কিছুটা হলেও কিন্তু সেখানে আমরা লক্ষ্য করেছি। পুঁজিবাদ কোন যুগের বৈশিষ্ট্য ছিল? পুঁজিবাদ ছিল আধুনিক যুগের বৈশিষ্ট্য। এই পুঁজিবাদকে কেন্দ্র করেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা কিন্তু আধুনিক যুগের বিস্তার ঘটিয়েছিল এবং ভারতবর্ষে তারা কিন্তু একটা সম্পূর্ণভাবে পরিবর্তন আনার চেষ্টা করেছিল। যে পুঁজিবাদের উপর আমরা দেখেছি বারবার পুঁজিবাদের সঙ্গে সাম্রাজ্যবাদ জড়িয়ে রয়েছে, এবং এই সাম্রাজ্যবাদের উপর নির্ভর করেই কিন্তু আমাদের এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশ কিন্তু তারা পরাধীনতার মুখ দেখেছে। এবং একইভাবে আমরা দেখছি যে পুঁজিবাদ বিষয়টাকে কিন্তু যারা পছন্দ করছে না তারা হচ্ছে সমাজতন্ত্র বা মার্ক্সবাদ, এই সমস্ত বিষয়টা। এবং এই পুঁজিবাদের উপরে কিন্তু বিভিন্ন কিন্তু বই লেখা হয়েছে, যেমন আমরা দেখেছি হবসমের লেখা ইম্পেরিয়ালিজম এ স্টাডি, বা লেনিনের লেখা ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, এই বইগুলি। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতা কে? হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি এটা 1817 সালে রচনা করা হয়েছিল, যে গ্রন্থটিতে সাম্প্রদায়িকতার কিছুটা বিষ ছড়ানো হয়েছিল। আমরা দেখেছি যে হিন্দু মুসলিম যুগ যুগ ধরে বা হাজার বছর ধরে তারা কিন্তু পাশাপাশি সহাবস্থান করছে, সেখানে তাদের মধ্যে কোনো রকম ঝগড়া বা কোনো ধরনের কিন্তু নিজেদের মধ্যে ঝামেলা কিন্তু ছিল না। কিন্তু যেই মাত্র ব্রিটিশরা আসছে তার সঙ্গে ভারতবর্ষে কিন্তু একটা হিন্দু মুসলিম যে সাম্প্রদায়িকতা বাতাবরণ কিন্তু তৈরি হচ্ছে, যার অন্যতম নিদর্শন হচ্ছে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি। যখন জেমস মিল বইটি লিখলেন, সেখানে তিনি যখন ভারতবর্ষকে বিভিন্ন ভাগে ভাগ করে দেখানোর চেষ্টা করছেন, যুগ বিভাজন করছেন, সেই যুগকে তিনি কিন্তু 3 ভাগে ভাগ করছেন। সেখানে প্রাচীন যুগকে তিনি দেখাচ্ছেন হিন্দু যুগ হিসাবে, মধ্যযুগকে দেখাচ্ছেন মুসলিম যুগ হিসাবে, এবং আধুনিক যুগ দেখাচ্ছেন ব্রিটিশ যুগ হিসাবে। সেখানে তিনি কিন্তু ওই শব্দটি খ্রিস্টান যুগ হিসাবে কিন্তু তিনি কিন্তু উল্লেখ কিন্তু করেননি। অর্থাৎ তার মানে হচ্ছে প্রাচীন আর মধ্য হচ্ছে হিন্দু মুসলিমদের যুগ, আর আধুনিক যুগ মানে ব্রিটিশদের যুগ। সেখানে ধর্মকে তিনি কিন্তু রাখেননি, যার জন্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া তিনি যখন লিখছেন এই গ্রন্থটা তিনি কিন্তু সম্পূর্ণভাবে ব্রিটেনে বসে লিখছেন। অর্থাৎ তিনি কিন্তু লন্ডনে ছিলেন, তিনি কিন্তু কখনোই কিন্তু ভারতবর্ষে এসে ভারতবর্ষের মানুষগুলোকে সম্পূর্ণভাবে পরীক্ষা করে, তাদের নিরীক্ষা করে, বা আমাদের এই যে পরিবেশকে সম্পূর্ণভাবে তার নিজের চোখে দেখে তিনি কিন্তু এই গ্রন্থ কিন্তু লিখছেন না। আর সেক্ষেত্রে তার গ্রন্থের মধ্যে অনেক ত্রুটি ব্যবস্থা কিন্তু ছিল, অবশ্যই ছিল। যারা ভারতবর্ষে এসেছে, যারা ভারতবর্ষে এসে গ্রন্থ লিখেছে তাদের গ্রন্থগুলোকে তিনি কী করছেন, পড়ছেন, তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিচ্ছেন, তার উপর ভিত্তি করে তিনি এই গ্রন্থ লিখেছেন। তাহলে কিন্তু জেমস মিল কখনোই কিন্তু ভারতে কিন্তু আসেননি। এবং এই জেমস মিলই একটা সময়কালে গিয়ে ইউটিলিটেরিয়ান এরপর কিন্তু তিনি মতাদর্শে কিন্তু বিশ্বাস করতেন। টোটাল হিস্ট্রি চর্চা কোন স্কুল শুরু করে? টোটাল হিস্ট্রির কথার অর্থ হচ্ছে সামগ্রিক ইতিহাস। অর্থাৎ আজকে আমরা যখন ইতিহাস চর্চা করব তখন এটা সম্পূর্ণ হবে সম্পূর্ণ ইতিহাস, অর্থাৎ যত দিক আছে ইতিহাস বিষয়ের বা আমাদের সামাজিক পরিবেশের সবটা নিয়ে আমরা কিন্তু চর্চা হবে। অর্থাৎ খাদ্য হতে পারে, সেটা পোশাক হতে পারে, সেটা খেলা হতে পারে, সেটা পরিবেশ হতে পারে, সেটা আরও অন্যান্য দিক কিন্তু হতে পারে। সেটাকে বলা হচ্ছে টোটাল হিস্ট্রি।
এবং সেখানে কিন্তু উচ্চ জাতি থেকে নিম্ন জাতি, হিন্দু থেকে মুসলিম সমস্ত কিছুকে নিয়ে কিন্তু এই টোটাল হিস্ট্রির অন্তর্গত হবে। এটা যারা শুরু করছেন তারা হচ্ছে অ্যানালস স্কুল। 1929 সালে এই অ্যানালস স্কুল ফ্রান্সে একদল মানুষ বা একদল ঐতিহাসিক যারা প্রথম কিন্তু এই চর্চা কিন্তু শুরু করছে, এবং তাদের যে পত্রিকা ছিল দ্য অ্যানালস পত্রিকা, সেই পত্রিকা দিয়ে তারা কিন্তু তাদের বিভিন্ন চিন্তা তারা কিন্তু এই পত্রিকায় তুলে ধরতে থাকে, এবং তারা আস্তে আস্তে সামগ্রিক ইতিহাসের দিকে এগিয়ে যায়। এই অ্যানালস স্কুল অনেক সময় কিন্তু মার্ক্সীয় মতবাদে বিশ্বাস কিন্তু এরা করতো, কিন্তু এদের মূল যে বিষয়টা ছিল সেটা ছিল সমাজ এবং সংস্কৃতিকে বেশি এরা গুরুত্ব দিত। সমাজের উপর এবং সংস্কৃতির উপর তারা কিন্তু বেশি চর্চা করত, এবং এই ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত বিভিন্ন ঐতিহাসিক ছিলেন, যাদের মধ্যে ছিলেন মার্ক ব্লক, জর্জ ব্রোদেল ছিলেন, লেভেভর ছিলেন, লুসিয়ান ছিলেন অন্যতম। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো।